আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলায় পিএইচপি শেখার জন্য ভিডিও সিরিজের তৃতীয় এপিসোড শুরু করব এবং আমাদের তৃতীয় এপিসোডের বিষয় হচ্ছে পিএইচপি ভেরিয়েবল। অর্থাৎ এইখানে আমরা পিএইচপির যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের স্ট্রাকচার, ভেরিয়েবলের সিনট্যাক্স বা ভেরিয়েবলের ফর্মুলা অথবা ভেরিয়েবলের যে ইউজ, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব যে আসলে পিএইচপির ভেরিয়েবলের জন্য কি কি কাজ করতে হয় বা পিএইচপির ভেরিয়েবল সেট করার জন্য কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয় এবং পিএইচপির ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা কি কি বিষয় নিতে পারবো এবং কি কি বিষয় নিতে পারবো না, এবং এই পিএইচপির যে ভেরিয়েবল এটা আমরা পিএইচপি প্রোগ্রামের ভিতরে কিভাবে ইউজ করব, এই বিষয়ে টোটাল সলিউশন থাকবে আজকের এই এপিসোডে। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী এপিসোড মিসিং না হয়ে যায়। তো ভিউয়ার্স, পিএইচপি ভেরিয়েবল এপিসোডে সবাইকে আরও একবার স্বাগতম করছি। আমি হাসিবুল ইসলাম বাদশাহ। আসলে পিএইচপির ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে শাব্দিকভাবে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যেটা কখনোই স্থির থাকে না, সেটা হচ্ছে ভেরিয়েবল। এটা হচ্ছে শাব্দিকভাবে একটা অর্থ, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল আর কন্টেইনার্স ফর স্টোরিং ইনফরমেশন। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ভেরিয়েবলের সংজ্ঞা, যে ভেরিয়েবল কোনো একটা ইনফরমেশন স্টোর করার জন্য একটা কন্টেইনার। আমরা যদি চিন্তা করি যে একটা পানির বোতল, সেই পানির বোতলে আমরা কি রাখি? পানি রাখি। তো এখন এই পানির বোতলে পানি রাখি, তারপরে আমরা পানিটাকে খাই। কি করি? প্রথমে পানিটাকে বোতলের মধ্যে ঢুকাই, এরপরে আমাদের যখন খাওয়ার প্রয়োজন হয় বা পান করার প্রয়োজন হয় তখন আমরা পান করি। এখন প্রশ্ন হলো, এই যে ভেরিয়েবল, তাহলে কি এখানে পানির বোতলটা ভেরিয়েবল হিসেবে কাজ করলো? অবশ্যই। যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে এইখানে পানির বোতলটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করার সময় কোনো একটা ইনফরমেশন একটা কন্টেইনারের মধ্যে রাখবেন এবং ওই কন্টেইনারের মধ্য থেকে যখন আপনার প্রয়োজন তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। এই যে কন্টেইনারের মধ্যে থাকলো, এই কন্টেইনারটা হচ্ছে ভেরিয়েবল। আমার মনে হয় কথাটা আপনাদেরকে বোঝাইতে পারছি যে ভেরিয়েবলটা কি। আমরা যদি আরও একটু অন্যভাবে বোঝাইতে যাই, যে আমরা একটা মানি ব্যাগের মধ্যে বা ওয়ালেটের মধ্যে টাকা রাখি। এখন এই টাকাটাকে যখন আমরা খরচ করতে যাই তখন ওয়ালেট থেকে বের করি। এখন এই ওয়ালেট বা মানি ব্যাগ, এটা কি ভেরিয়েবল হিসেবে কাজ করে কিনা? হ্যাঁ, এটা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করা হয় তাহলে অবশ্যই এটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা ইনফরমেশনকে একটা কন্টেইনারের মধ্যে রাখবেন এবং সেখান থেকে আপনার যখন প্রয়োজন তখন ইউজ করবেন। এই কন্টেইনারটাকে ভেরিয়েবল বলা হয়। আমার মনে হয় ভেরিয়েবলের সংজ্ঞা যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। এরপরে হচ্ছে পিএইচপিতে ভেরিয়েবলের বেশ কিছু রুলস আছে, যে রুলসগুলো দিয়ে পিএইচপিতে ভেরিয়েবল লিখতে হয়, বা এই রুলসের বাইরে পিএইচপিতে ভেরিয়েবল লেখা যায় না বা লেখা সম্ভব না। এখন এখানে কি কি রুলস আছে? এখানে আমরা দেখি রুলসের মধ্যে প্রথমে একটা রুলস আছে, এ ভেরিয়েবল স্টার্ট উইথ দ্য ডলার সাইন অ্যান্ড ফলোয়ার্ড বাই দ্য নাম্বার অফ ভেরিয়েবল। আচ্ছা, এখন যে কোনো ভেরিয়েবল আপনাকে লিখতে হলে অবশ্যই ডলার সাইন দিয়ে লিখতে হবে। আপনি যে ভেরিয়েবলও লিখেন না কেন সেই ভেরিয়েবলটাকে ডলার সাইন দিয়ে লিখতে হবে। এখন এই জিনিসটা আমরা এখানে লিখে নিছি যাতে করে আমরা পড়তে সহজ হয় বা বোঝাইতে সহজ হয়। এখন আমরা যদি এইখানে একটা ভেরিয়েবল, এই কমেন্টগুলো আমরা ফেলে দিই, এখানে লিখি VARIABLE, ভেরিয়েবল। এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ এবং আমরা এখানে কমেন্ট করে দিলাম যে এটা ভেরিয়েবলের কাজ। এবং এইখানে আমরা একটা ভেরিয়েবল স্টার্ট করব, সেটা হচ্ছে কি ডলার সিম্বল দিয়ে। তাহলে এখানে বলা হয়েছে কি যে ভেরিয়েবল অবশ্যই ডলার সিম্বল দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। আচ্ছা, এইখানে একটা বিষয় স্পষ্ট করে বলা আছে যে আপনাকে ভেরিয়েবল অবশ্যই কি কি দিয়ে শুরু করা যেতে পারে? লেটার দিয়ে শুরু করা যেতে পারে, আন্ডারস্কোর দিয়ে শুরু করা যেতে পারে, ক্যারেক্টার দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে ভেরিয়েবলটাকে ডলার সিম্বল দিয়ে শুরু করতে হবে পিএইচপিতে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এরপরে বলা হয়েছে কি এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। অর্থাৎ যে কোনো একটা লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে
ভেরিয়েবলের নেম শুরু করতে হবে। এখন লেটার কি, এ থেকে জেড পর্যন্ত, সেটা দুই প্রকার, আবার আপার কেস এবং লোয়ার কেস। এখন যে আপার কেস এবং লোয়ার কেস হইলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আবার কেস সেন্সিটিভ কি না। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা কেস সেন্সিটিভ না, অর্থাৎ বড় হাতে লিখলেও যা প্রিন্ট করবে, ছোট হাতে লিখলেও তাই প্রিন্ট করবে। কিন্তু পিএইচপি এই ধরনের না, পিএইচপি অবশ্যই কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি বড় হাতের পিএইচপি লিখলে, এই যে পিএইচপি লিখলেন এবং আপনি ছোট হাতের পিএইচপি লিখলেন, এই দুইটা পিএইচপির কাজ ভিন্ন। এই দুইটা পিএইচপি একই কাজ করতে পারবে না, বা একই জিনিস বোঝাবে না, বা একই জিনিস দেখাবে না। অর্থাৎ পিএইচপি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লেখার সময় আপার কেস এবং লোয়ার কেস বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে লিখতে হবে। এখন কি বলা হয়েছে যে একটা লেটার দিয়ে শুরু করা যেতে পারে অথবা একটা আন্ডার স্কোর দিয়ে শুরু করা যেতে পারে। আমরা একটু ডিলিট করে দেই এটাকে। এখানে যদি আন্ডার স্কোর দিয়ে শুরু করি, আন্ডার স্কোর পিএইচপি, তাহলে কি কোনো প্রবলেম দেখায়? তাহলে কোনো প্রবলেম দেখায় না। অর্থাৎ আপনাকে পিএইচপির ভেরিয়েবল লিখতে হলে অবশ্যই ডলার সাইন দিয়ে শুরু করতে হবে এবং তারপরে একটা ক্যারেক্টার, যেটা লেটার হতে পারে অথবা আন্ডার স্কোর হতে পারে। এই আন্ডার স্কোর এবং লেটার এই দুইটা ব্যতীত অন্য কিছু দিয়ে শুরু করা যাবে না। যেমন আমরা যদি চিন্তা করি যে একটা ভেরিয়েবল নেব 10, এই 10 নামে কোনো ভেরিয়েবল নেওয়া যায় না, কারণ হচ্ছে কোনো নাম্বার দিয়ে পিএইচপির ভেরিয়েবল স্টার্টিং করা যায় না। এই যে এখানে 3 নম্বরে কথাটা লেখা আছে, এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। ভেরিয়েবল নেম কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এরপরে হচ্ছে কি, এ ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ, যেটা আমি একটু আগেই বুঝিয়ে আসলাম যে কেস সেন্সিটিভ বড় হাতের একটা পিএইচপি, ছোট হাতের একটা পিএইচপি, দুটো ভিন্ন জিনিস, দুটো কখনোই এক জিনিস হয় না। সুতরাং আপনাকে কি কি জিনিস দেখতে হলে বা শিখতে হলে, তাহলে এখন পিএইচপি যখন আপনি শুরু করবেন তখন পিএইচপির প্রথমে ভেরিয়েবল লিখতে হলে আগে ডলার সাইন দিয়ে শুরু করতে হবে। এরপর একটা কি লেটার অথবা আন্ডার স্কোর দিয়ে শুরু করতে হবে। এরপরে কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না। তারপর হচ্ছে কি, এই লেটারটা আবার কি, লেটারটা হচ্ছে কি আলফা নিউমেরিক যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, এটা আপার কেস লোয়ার কেস দুইটাই হতে পারে। আর একটা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত এবং আন্ডার স্কোর। এই এলিমেন্টসগুলোর বাইরে পিএইচপির ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু ব্যবহার করা যাবে না। এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স অ্যান্ড আন্ডার স্কোরস। অর্থাৎ শুধুমাত্র আলফা নিউমেরিক ক্যারেক্টার কি কি, এ থেকে জেড পর্যন্ত আপার কেস লোয়ার কেস দুইটাই, এবং 0 থেকে 9 পর্যন্ত, এবং আন্ডার স্কোর। এই অক্ষরগুলোর বাইরে বা ক্যারেক্টারগুলোর বাইরে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কিসের, পিএইচপি ভেরিয়েবলের পলিসি। তাহলে আমরা পিএইচপি ভেরিয়েবলের যে বিভিন্ন পলিসি, এই পলিসিগুলো মোটামুটি শিখে গেলাম। এখন আমরা পিএইচপি ভেরিয়েবলের একটু ব্যাখ্যা দেখে আসি যে পিএইচপি ভেরিয়েবল দিয়ে মূলত কী কাজ করা হয়। আমরা এটাকে এখান থেকে ফেলে দিই, এবার পিএইচপি ভেরিয়েবল নিয়ে আমরা এই কাজগুলো করে ফেলবো। আচ্ছা, এখানে ভেরিয়েবলের কাজ শুরু করলাম, কমেন্ট দিয়ে লিখে দিচ্ছি ভেরিয়েবলের কাজ। এখন বলা হচ্ছে কি একটা ডলার সিম্বল দিতে হবে, তারপরে ভেরিয়েবলের কাজ নিতে হবে। এরপর আমরা NAME নেম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা রাখলাম, আমার নামই রাখি হাসিবুল ইসলাম। এখন এই যে হাসিবুল ইসলাম নেমটা আমি এইখানে রাখলাম, এই নেমটাকে যদি আমি প্রিন্ট করে দেই, পরবর্তীতে কি হাসিবুল ইসলাম প্রিন্ট হবে? একটু আমরা চেক করে দেখি, ECHO ইকো করে দেখি। আমাদের আগের ইকোর পলিসি ছিল কি একটা ইনভার্টেড কমা এবং তার মধ্যে স্টেটমেন্ট ক্লোজ। এখন এই যে ইনভার্টেড কমা এখন আর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যখন আমরা কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন আর ইনভার্টেড কমার দরকার নাই, সরাসরি এটাকে আমরা এখানে ইকো করে দিলেই হয়ে যাবে। এখন দেখুন, এই যে এখানে আমি লিখলাম হাসিবুল ইসলাম এবং ইকো করলাম নেম। অর্থাৎ এই যে যে জিনিসটা আমি একটু আগে প্র্যাকটিক্যালি বুঝিয়েছিলাম যে পানির বোতলে আপনি পানি রাখলেন তারপরে খাইলেন, এখন আমি কি করছি, নেমের মধ্যে এই নেমটা হচ্ছে আমার কন্টেইনার, এটা হচ্ছে পানির বোতল, এইটার মধ্যে আমি হাসিবুল ইসলাম নামে একটা বস্তুকে ঢুকাই দিলাম। এরপরে এইটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ইকো করে দিলাম, অর্থাৎ প্রিন্ট করে দিলাম। এখন এখানে শুধু ইকো না, এটাকে আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই নেমের মধ্যে হাসিবুল ইসলাম কথাটা রাখা আছে, এই নেমকে আপনি যেখানে যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তো এখন এই নেমের মধ্যে যেহেতু হাসিবুল ইসলাম কথাটা লেখা আছে, সেহেতু এটাকে আমরা একটু এইখানে ইকো করলাম এবং আমরা একটু লোড করে দেখে আসি যে এখানে একটু চেঞ্জ আসছে কিনা। দেখুন, হাসিবুল ইসলাম কথাটা চলে আসছে। অর্থাৎ আমরা এই যে এখানে এইটা কিন্তু প্রিন্ট করিনি, আমরা প্রিন্ট করছি শুধুমাত্র এটা। আচ্ছা, এখানে আমরা একটু যোগ করে দিই BADSHA, মাই ফুল নেম। এবার আমরা একটু লোড করে দেখি যে আসলে এবার কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখুন, পরিবর্তন হয়ে গেছে, হাসিবুল ইসলাম বাদশা কথাটা চলে আসছে।
এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে একটা কন্টেন্ট রাখলাম, অর্থাৎ কন্টেইনারের মধ্যে একটা কন্টেন্ট রাখলাম। এটা হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা এই কন্টেন্টটাকে রাখলাম এবং পরবর্তীতে এই কন্টেইনারকে আমরা কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। এখন এইখানে ইকোর পরিবর্তে আমরা যদি PRINT দেই তাও কি হবে, প্রিন্ট হয়ে যাবে। একটু দেখি প্রিন্ট হয় কিনা। PRINT কথাটা লিখে দিলাম এবং এইখানে এটাকে একটু রিলোড করে দেখি, দেখুন একই কাজ করতেছে। অর্থাৎ ইকো আর প্রিন্টের কি একই কাজ? না, ইকো আর প্রিন্টের একই কাজ না। বেশ কিছু কাজ একই, কিন্তু আবার বেশ কিছু পার্থক্য আছে। এটা আমরা পরবর্তীতে ডিপলি যখন কাজ করব তখন আমরা দেখব। এটা আমরা আপাতত ব্যাকে চলে আসি এবং ইকোতে এই পর্যন্তই থাকি। এখন এই ভেরিয়েবলের ক্ষেত্রে বিভিন্ন প্রকারভেদ আছে। পিএইচপির ভেরিয়েবলের ক্ষেত্রে আবার বিভিন্ন প্রকারভেদ আছে। এখন ভেরিয়েবল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। আচ্ছা, লোকাল ভেরিয়েবল আবার কি আমরা একটু দেখি। লোকাল ভেরিয়েবল একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। এখন এই যে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, এইগুলো আবার কি জিনিস, এইগুলো দিয়ে আর কি কাজ করতে হবে, প্রশ্ন তো আসতেই পারে। তো লোকাল ভেরিয়েবল অর্থাৎ আপনি নামেই বুঝতে পারতেছেন যে এটা লোকাল কাজ করার জন্য যে ভেরিয়েবলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। যখন একটা ফাংশন ইউজ করা হয়, সংজ্ঞাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যখন একটা ফাংশন ইউজ করা হয় এবং এই ফাংশনের মধ্যে যখন একটাকে ভেরিয়েবলকে ইউজ করা হয়, এই ভেরিয়েবলকে যদি বাইরে থেকে ইউজ করা যায় সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। কথাটা আমি আরও সহজভাবে আবারও বলছি যে একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবলকে ডিফাইন করে ওই ফাংশনের বাইরে থেকেও যদি ওই ভেরিয়েবলকে কল করা যায় বা ইউজ করা যায় তাহলে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আর যদি ইউজ করা না যায় তাহলে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তাহলে এই যে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের হচ্ছে পার্থক্য কি, লোকাল ভেরিয়েবল হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনের মধ্যেই ব্যবহার করা যায়, বাইরে ব্যবহার করা যায় না। গ্লোবাল ভেরিয়েবল ওই ফাংশনের বাইরেও ব্যবহার করা যেতে পারে। এবং স্ট্যাটিক ভেরিয়েবলটা কি? তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেই ভেরিয়েবলটা শুধুমাত্র ওই জিনিসটার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন এইখানে যদি আমি এই নেমটাকে স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিফাইন করি তাহলে এই নেমের মধ্যে শুধুমাত্র হাসিবুল ইসলাম বাদশা ছাড়া আর অন্য কোনো নেম ইনপুট দেওয়া যাবে না। আমার মনে হয় এই বিষয়টা বোঝাতে পারছি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা কি, শুধুমাত্র এই ভেরিয়েবলের মধ্যে এই নেমটাই ইনপুট দেওয়া যাবে। এবং ভেরিয়েবলকে গ্লোবাল করার জন্য ভেরিয়েবলের আগে GLOBAL গ্লোবাল কথাটা লিখে দিতে হয়। এটা হচ্ছে ভেরিয়েবল গ্লোবাল করার জন্য এই কাজটা করতে হয়। এবং যদি আমি এই ভেরিয়েবলকে স্ট্যাটিক করি তাহলে এর আগে জাস্ট গ্লোবালের পরিবর্তে স্ট্যাটিক লিখে দিলেই হবে, স্ট্যাটিক লিখে দিলেই হবে। তার মানে হচ্ছে কোনো ভেরিয়েবলকে গ্লোবাল এবং স্ট্যাটিক করার জন্য যেহেতু গ্লোবাল এবং স্ট্যাটিক কথাটা লিখে দিতে হয়, তাহলে লোকাল করার জন্য কি লোকাল কথাটা লিখে দিতে হয়? না, লোকাল কথাটা লিখে দিতে হবে না। কারণ আপনি যখন কিছুই না লিখবেন তখন বাই ডিফল্ট এটাকে লোকাল ভেরিয়েবল ধরে নেবে, অর্থাৎ এটার উল্লেখ করার প্রয়োজন নাই। যখন আপনি এটাকে গ্লোবাল ভেরিয়েবল বানাবেন তখন উল্লেখ করতে হবে যেটা গ্লোবাল, যখন আপনি স্ট্যাটিক ভেরিয়েবল বানাবেন তখন এটাকে আপনাকে উল্লেখ করতে হবে যেটা স্ট্যাটিক। তো এখন এই যে এখানে ভেরিয়েবল গ্লোবাল স্ট্যাটিক আমরা যাই হোক বুঝলাম, একটু সংজ্ঞা দেখলাম। এখন আমরা ভেরিয়েবল নিয়ে একটু কাজ করি। যে এইখানে এই যে একটা ভেরিয়েবল আছে যে নেম, এবার যদি আমি নেম দিয়ে ফোন নামে একটা ভেরিয়েবল নেই, ফোন, এই ফোনের ভেরিয়েবলটা শুরু করলাম হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, PHONE, ফোন নামে একটা ভেরিয়েবল নাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমার ফোন নাম্বারটা আমি স্টোর করলাম। এখন দেখুন এই প্রথমে নেম ব্যবহারটা বড় হাতের N দিছি এবং পরেরটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু করছি। অর্থাৎ কীভাবে শুরু করা যেতে পারে সেই জিনিসটা আমি বোঝানোর জন্য বিভিন্নভাবে ব্যবহার করতেছি। এরপরে আমরা চিন্তা করি যে ছোট হাতের PRO, আগে ডলার সিম্বল, তারপর হচ্ছে PROFESSIO, প্রফেশন। এখন এই যে প্রফেশন কথাটা লিখলাম, এখন এই প্রফেশন কথাটা আমি এভাবে উল্লেখ করে দিই। দেখুন এই যে এবার তিনটে ভেরিয়েবল আমরা নিলাম। প্রথম ভেরিয়েবলটা নিয়েছিলাম বড় হাতের N, দ্বিতীয় ভেরিয়েবলটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু করছিলাম, তৃতীয়টা হচ্ছে ছোট হাতের বা লোয়ার কেস দিয়ে শুরু করছি। অর্থাৎ কীভাবে ব্যবহার করা যেতে পারে তিনটাই আমরা দেখে নিলাম। এখন যদি আমরা ইকো করি, ECHO, ইকো, এখন এই যে ইকো করলাম, ইকো করার পরে আমরা ইনভার্টেড কমা নিলাম এবং এর মধ্যে যদি আমাদের ভেরিয়েবলগুলোকে প্রিন্ট করি তাহলে কি হবে আমরা একটু প্রিন্ট করে দেখি। এইখানে নেম ভেরিয়েবলটা নিয়ে আসি, এইখানে দেই এবং এটাকে সেভ করে একটু রিলোড করে দেখি যে আমাদের এখানে জিনিসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এবার আরও একটা জিনিস ইকো করি।
এইখানে এই লাইনটাকে কপি করে আমরা আরও দুইবার ব্যবহার করি, কারণ আমাদের দুইটা জিনিস প্রয়োজন। তাহলে আমরা এখানে এই ফোন কথাটাও নিয়ে আসি, ফোন আমরা এখানে ইউজ করে ফেললাম। এরপর হচ্ছে কি প্রফেশন, প্রফেশন কথাটা আমরা এখানে ইউজ করি। এবার এই তিনটা যে আমরা ইউজ করলাম, তিনটে ইউজ করার পরে আমরা একটু রিলোড করে দেখি যে তিনটা জিনিসই এসেছে কি না। তিনটা জিনিসই এসেছে, বাট একটার পরে একটা পাশাপাশি এসেছে। কেন পাশাপাশি এসেছে? পাশাপাশি এসেছে কারণ এই দুইটাকে আমরা আলাদা করে আসতে বলা হয় নাই। আলাদা করে আসতে বলা হলে কি একটা বিআর বা নিউ লাইন ট্যাগ ইউজ করলেই হয়ে যেত। আচ্ছা, আমরা এই বিআর বা নিউ লাইন ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে কি হবে? এটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে যদি বিআর ইউজ করি, আমরা একটু রিলোড করে দেখি যে এটা চেঞ্জ হয় কিনা। দেখুন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই যে ভেরিয়েবল ইউজ করছি, ভেরিয়েবলের জাস্ট পরে আবার একটা এইচটিএমএল ইউজ করে ফেলেছি। এইচটিএমএল ইউজ করার ফলে এটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন এই তিন লাইনে আসবে, কারণ প্রথম দুইটাকে আমরা ব্রেক করতে বলেছি এবং তৃতীয়টা তো অটোমেটিক লাস্টের লাইনে। তো এখন দেখুন যে আমরা এখানে তিনটে জিনিস নিয়েছি, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ফোন নাম্বার, আর একটা হচ্ছে প্রফেশন। এই তিনটে জিনিস নেওয়ার পরে আমরা সেই তিনটে জিনিসকে তো প্রিন্ট করি নাই, আমরা প্রিন্ট করছি কাকে? যার মধ্যে নিয়েছিলাম তাকে। অর্থাৎ ভেরিয়েবল কি জিনিস এইবার মনে হয় আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে কোনো একটা তথ্য কোনো একটা কন্টেইনারের মধ্যে বা পাত্রের মধ্যে রাখবেন এবং আপনার যখন প্রোগ্রামিং করার সময় প্রয়োজন হবে তখন ওই পাত্র থেকে বা কন্টেইনার থেকে ওইটাকে নিয়ে আপনি কাজ করবেন। এটাই হচ্ছে মূলত ভেরিয়েবল। তো দেখলেন পিএইচপি ভেরিয়েবলের ভিডিও, এবং এই ভিডিওতে আপনারা জানতে পারলেন যে পিএইচপি ভেরিয়েবল আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে গঠন করা হয়, এবং পিএইচপি ভেরিয়েবলের আরও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত বিষয় শিখতে পারলেন। পরবর্তী ভিডিও এপিসোড হচ্ছে ইকো বা প্রিন্ট নিয়ে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।